প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি মেঘনা টিভির প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প। এই অনুষ্ঠানটি আমরা মানুষের জীবনের একটি গল্প, একটি ইতিহাস, একটি উপন্যাস, এই গল্পকে আমরা আপনাদের মাঝে তুলে ধরতে সবসময় চেষ্টা করি। আজকেও আমাদের মধ্যে একজন অতিথি আমন্ত্রিত হয়েছেন, যার গ্রামের পরিচয় কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার ৩ নং রায়পুর উত্তর ইউনিয়নের লক্ষ্মীফতুয়া গ্রামের এই হাসানে এরিকার জন্ম হলেও আজকে সে হাসানে এরিকা দেশ বিদেশ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছেন তার জীবনের সফলতা এবং তার জীবনের গল্প। আমন্ত্রণ জানাচ্ছি হাসানে এরিকাকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। একটি প্রত্যন্ত অঞ্চল নাঙ্গলকোট লক্ষ্মীফতুয়ার সেই গ্রামের স্মৃতি বিজয়িত যদি আমরা কথা বলি এবং আমরা চিনি, এই যে আপনার বেড়ে ওঠা শিক্ষা মানে কিভাবে শুরু হলো এবং আজকের এই অবস্থান, আমরা একটু জীবনের গল্প দিয়ে শুরু করতে চাচ্ছি। বেড়ে ওঠার গল্পটা একটু শুনতে চাচ্ছি। কি আছে যে প্রাথমিক শিক্ষা জীবনের শুরুটা কিভাবে শুরু করলেন, কোথা থেকে শুরু করলেন, সর্বশেষ কতটুকু পর্যন্ত এসে শিক্ষা জীবনটা শেষ করলেন? আমার প্রথমে তাহলে তো আমার বাবার কথাই উঠাতে হয়। আব্বু গ্রামেরই ছেলে ছিলেন, পড়াশোনা কুমিল্লাতে, সেই সুবাদে জবও আব্বুর কুমিল্লাতে, সেই সুবাদের আব্বুর বিয়েও কুমিল্লা, একদম মানে একটা লোকাল কুমিল্লার মেন শহরে লোকাল একটা মেয়ের সাথে, যে আমার মা এখন। তো আব্বু যেহেতু পড়াশোনা কুমিল্লাতে, সব কিছু মিলিয়ে আব্বু যেহেতু শহরের দিকে মুখী ছিল, আমার জন্মটাও সেখানে কুমিল্লাতেই হয়েছিল। আর ছোট থেকে বেড়ে ওঠা আমার কুমিল্লাতেই। আর আমার পড়াশোনার প্রথম লাইফটা শুরু হয়েছে অলরেডি স্কুল থেকে। আর আব্বু ব্যাংকার ছিলেন, তো আব্বু ট্রান্সফারেবল জব ছিলেন। আব্বুর বদলিজনিত কারণে আমরা বিভিন্ন জায়গায় যেতে হয়েছে আব্বুর সাথে। যখন আমরা ঘুরে ফিরে একটু বড় হয়ে গেছে, আমরা আবার 3 বোন, তো বোনেরা যখন একটু বড় হলাম, আব্বু আবার কি করলো, কুমিল্লাতে ব্যাক করলো। এখানে সেফটি ভাবলো আব্বু। তো আমার পড়াশোনা অলরেডি দিয়ে শুরু, লাকসাম, তারপরে ফেনী, চাঁদপুর, বিভিন্ন আব্বুর চাকরির সুবাদে ঘুরে এসে আবার কুমিল্লাতে আসা হলো। হওয়ার পরে আমার পড়াশোনা ভিক্টোরিয়া থেকে কমপ্লিট করা হয়েছিল, কুমিল্লা ভিক্টোরিয়া থেকে। এই আর কি পড়াশোনার জীবনটা। পড়াশোনার জীবন তো বাবার চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় আপনি ঘুরে বেড়াচ্ছেন, পড়াশোনা শেষ করছেন। এই পড়াশোনার পরের গল্প যেটা শুরু হয় ম্যারিড লাইফ অথবা বিবাহিত জীবন অথবা ব্যাচেলর জীবন। আমি ম্যারিড লাইফের আগেও জব করেছি, কয়েক জায়গায় জব করেছি। আমি এটা আমার লজ্জা না, আমি অহংকার করি। আমি যখন 8, 9, 10 তখন আমি ছোট ছোট বাচ্চাদের পড়াতাম। তারপরে তখন হাতের কাজের কিছু কাজ করতাম। আমি মানে বলা যায় যে আমি স্টুডেন্ট যখন ইন্টারমিডিয়েটে পড়ি, আমার মনে আছে আমি ওই যে অনেকের 3 পিস শাড়িতে ফুলের কাজ করতাম। একটা ভালো একটা, ওরা আমাকে ভালো খুশি হয়ে একটা কিছু, আমি তখন থেকে নিজে আর্ন করতাম। আমার মানে খুব ভালো লাগতো নিজে কিছু করাটা, আমার সারা জীবনের খুব ইয়ে ছিল। এই যে ছাত্র জীবনের হাসানে এরিকা, তার সৌন্দর্যতা, আপনার সৌন্দর্যতা, মাধুর্যতা, আপনাকে দেখে কি ছাত্র জীবনে কি কোনো ইতিহাস আছে যে আপনাকে ছাত্র জীবনে আপনাকে বিয়ে করতে হবে, অথবা ছাত্র বেসমেন্ট বলে, অথবা তৎকালীন সিনিয়র জুনিয়র অনেক বাইরে তো ছাত্র জীবনে এই সমস্ত সুন্দরী মেয়েদেরকে দেখলে তারা প্রেমের ফাঁদে ফেলার জন্য চেষ্টা করে। আপনার কাছে কি ছাত্র জীবনে কোনো প্রেমের ফাঁদে পড়েছে? তা তো অবশ্যই, এটা যদি বলি যে না, এটা মিথ্যা বলা হবে। হ্যাঁ, অবশ্যই ছেলেরা তো মেয়েদের, আর বিশেষ করে আমাদের, নিজেকে বলি না সুন্দর, তারপরও যেটাই হোক পছন্দ তো করেই পছন্দ। তবে আমার মনের মধ্যে কি ছিল যে আব্বু, আমরা 3 বোন, আমার ভাই ছিল না। আব্বু ব্যাংকার ছিলেন, খুব সম্মানী মানুষ ছিলেন। আমি আব্বুর কথা সবসময় ভাবতাম আর বলতাম যে আব্বু আমাকে যার কাছে বিয়ে দিবে আমি তার কাছে বিয়ে করব। এটা আমার একটা মানে কি বলে, আমার মনের কথা। আমার প্ল্যানই ছিল এটা, আমি আব্বু আমাকে যার কাছে বিয়ে দিবে আমি তার কাছে তাকেই বিয়ে করব। ছাত্র জীবনে তো আসলে এরকম সিদ্ধান্ত থাকে, কিন্তু প্রেমের প্রস্তাব তার অভাব থাকে না। সেই ক্ষেত্রে লাইক এবং ডিসলাইক এর স্টোরি শুনতে চাই, যে স্মরণীয় প্রেমের কোনো গল্প আছে কিনা? ভাই, এত প্রেমের অফার পেয়েছি, কি বলবো আমি, অনেক অনেক অনেক। তারপরও এটাই ছিল মনে। প্রেমের গল্প বলতে আমি মানে যার সাথে আমার বিয়ে হয়েছিল, আমি তখন মাস্টার্সে পড়ি,
ওর সাথে বিয়ে হয়েছিল। তো ভ্যালেন্টাইন্স ডেতে এখন না ছবি টবি উঠে না, আমি হলুদ শাড়ি পরে আমার ফ্রেন্ডদের নিয়ে প্যারিস স্টুডিও আছে কুমিল্লাতে, ওইখানে শঙ্করদার এখানে ছবি উঠাতে গিয়েছি। ও বিদেশ থেকে আসার পরে ও পাসপোর্ট সাইজের ছবি উঠাবে, ওখানে ওর সাথে আমার ফার্স্ট দেখা। ওর পাশে একটা বন্ধু ছিল, বন্ধুকে আবার আমরা চিনতাম। তো ভাইয়া বলছে যে আমার এরকম কাজিন বা এটা সেটা। 2-1 দিন পরে উনি তো আমাকে প্রেমের অফার দিয়েছিল, আমার হাজব্যান্ড। তো আমার তো প্ল্যানই যে আমি কখনো প্রেমে করে বিয়ে করব না। তখন আমি ওনাকে বলেছি, দেখেন আপনার মনের মধ্যে যদি কিছু না থাকে আপনি আমার ফ্যামিলিকে প্রপোজাল পাঠান, যদি আমার আব্বু দেয় আমার আপত্তি নেই। সে এটা শুরুটা কিভাবে ছিল, সূত্রপাতটা কিভাবে ছিল, প্রেমের অফারটা কি একজনকে তো দেখিয়ে তো আর না, ওই যে ও ছবি উঠাতে গিয়েছিল একটা স্টুডিওতে, আমিও গিয়েছিলাম। তো ফার্স্ট লুকিং ও ভালো লেগেছে, ওর ফ্রেন্ড আবার আমাদের পরিচিত ছিল, কাজিন টাইপের ছিল। ভাইয়ের কাছে ও বলেছে যে মেয়েটাকে তো ভালো লাগছে। তো কয়েকদিন পরে আমি যখন কলেজে গিয়েছি, কলেজ টাইমে ওই আমার হাজব্যান্ড আর ওই ভাইয়াটা গিয়েছে, বলতে আমার বন্ধু তো তোমার অনেক পছন্দ করেছে। তখন আমি ওই ভাইয়াকে আমি বলেছি আপনার বন্ধু পছন্দ করেছে, এতে প্রবলেম নাই, বাট আমার যদি ওনার মনে কিছু না থাকে ওনাকে আমার বাসায় বিয়ের প্রপোজাল পাঠাতে বলেন, আমি বিয়ে করবো। হ্যাঁ, আমার এটাই প্ল্যান ছিল, আমি আমার আব্বু যার কাছে বিয়ে দিবে অ্যারেঞ্জ ম্যারেঞ্জে যাবো। আমি এই ধরনের প্ল্যান ছিল না। কেন ছিল না, আমার কেন জানি মনে হতো আমি কাউকে পছন্দ করে বিয়ে করলে বা কিছু করলে, আব্বু তো এরপরের দিন অফিসে যাবে, ব্যাংকে যাবে, আব্বুকে যদি কেউ কিছু বলে, আমার এই জিনিসটা মনে ছিল, খুব করে এই জিনিসটা আমাকে ভাবাতো। সে আপনাকে যখন দেখেছে বা প্রথম লাইকে আপনাকে সে লাইক করেছে, হ্যাঁ সেটাই, তাৎক্ষণিক মানে কোন ধরনের বাক্য কোন মানে কিছু ও তাকাইছিল। সে কি মনে করছে যে আমার সামনে একটা চাঁদ আসছে, আমি হয়তো বা, তবে ও এখন বলে কি যে আমি কি বেহেশতে যাব না দোজখে যাব বুঝি না, তবে আল্লাহ আমাকে দুনিয়াতে একটা হুড়পুরি দিয়ে দিচ্ছে, ও এই কথাটা বলে। ওদিনও বলেছে, মেবি এই কিছুদিন আগে সে বলেছে দুনিয়াতে আল্লাহ আমাকে হুড়পুরি দিয়েছে, আমি দুজক যাই না বেহেশতে যাই তার কোনো শিওর নেই। ও সেদিনও সেটা বলেছে। তাহলে বলা যায় যে ছাত্র জীবনের আপনি একজন সুন্দরী মেয়ে হয়েও আপনি দীর্ঘ সময়ে এই যে একটা ম্যারেজের একটা যে বিবাহের জন্য একটা যে সময়কে আমি আমার বাবাকে রেসপেক্ট করেছি, এবং আব্বুর কথা ভেবে আমি অ্যারেঞ্জ ম্যারেজে যাব, আব্বু যার কাছে বিয়ে দিবে। তাও সেটা দীর্ঘ শিক্ষা জীবন, একদম লাস্ট পর্যায়ে গিয়ে। আর এখন বর্তমানে যে সিচুয়েশন চলছে সেটা ক্লাস 8-9 এর পরে আর তাদেরকে তো মানে বলাই যায় না যে আসলে তারা কিভাবে ফাঁদে পড়ে যায়। আসলে আমাদের সমাজটা কি এভাবে কি করা উচিত? ওরা তো বেশি ফ্রিডম চায়, ওরা এখনকার দিনে বাচ্চারা খুব ফ্রিডম চায়, খুব ফ্রিডম চায়। তবে ওদের যে ফ্রিডমে ওরা চাক না কেন, ওদের মনেই রাখতে হবে, ফ্যামিলির কথা ভাবতে হবে। পছন্দ করে বিয়ে করাটাকে আমি খারাপ ভাবি না, হয়তো আমার দৃষ্টিতে ছিল আমি আমার আব্বুর পছন্দে বিয়ে করব, বাট এখনকার নতুন প্রজন্মে বলি তুমি তোমার প্রতিটা জিনিসের উপর ভিত্তি করে, তোমার স্ট্যাটাস, তোমার পজিশন সবকিছু ভিত্তি করে, যেন বাবা মা কষ্ট না পায় এদিকে চিন্তা করে পছন্দ করো, সমস্যা কি। তবে একটা পারফেক্ট সময় গিয়ে পছন্দ করো, অসময়ে পছন্দ করবা না কাউকে। হয় পড়াশোনা শেষ করে ছেলেরাও তুমি স্টাবলিশড হবে, তারপরে দেখো। ওই ধরনের যে টুস করে 9-10-এ পড়লাম কাউকে পছন্দ করলাম, এটি কি হবে, তোমার জীবনটাও নষ্ট হবে, প্লাস বাবা মার স্বপ্ন তো শেষ, মানে সারাটা জীবন এই ভুলটার জন্য পস্তাতে হবে। ব্যক্তি জীবনে যেভাবে বাবাকে আপনি শ্রদ্ধার সহিত আপনি স্মরণ করে বাবার চরিত্রে এমন কোনো কালিমা লেপন না হোক, সেই সিদ্ধান্তে আজকের এরিকা একটি সুখী জীবন দিয়েছেন, বিশেষ করে বাবাকে দেখি। এখন আপনি আপনার সন্তানদের জন্য কি মেসেজ বানিয়ে আছে? তারাও কি এরকম কোনো এরিকার হয়ে কারো প্রেমে পড়ছে কিনা, বা তাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে আপনার সন্তানদের? না, প্রেমের বেলায় তো হলো যে এটা আল্লাহর দান, আমি মনে করি প্রেম ভালোবাসা আল্লাহর দান, কেন থাকবে না ওদের মাঝে প্রেম ভালোবাসা। তবেও আমি আমার আব্বুদের উদ্দেশ্যে এটাই বলি, বাবা যাই করো না কেন তুমি তোমার লেভেল বুঝে সময় মতন একটা কিছু করো, অসময়ে মানে কি বলে যে কাটার মধ্যে পা দিবা না, তাহলে সারাটা জীবন বাবা তুমি পস্তাবে, আমার কিছুই হবে না। ধন্যবাদ আপনাকে। আসলে জীবনের গল্পতে আপনি যে কথাগুলো তুলে এনেছেন এটা আসলে অনেকটাই স্মরণীয় এবং আমাদের করণীয়, এবং কিছু কিছু আছে বর্জনীয়। তো আমরা সকলে আমাদের জায়গা থেকে সেগুলো করার চেষ্টা করবো। আরেকটি গল্প শুনবো, সেটি হচ্ছে আসলে এই যে বিবাহিত দীর্ঘ সময়ের
বিবাহিত জীবনের কোনো কষ্টের কোনো গল্প আছে কিনা এর মধ্যে আপনি পরিবারকে নিয়ে? হ্যাঁ, কষ্টের গল্প বলতে আমি এটা বলবো, আমি তো একটু আগে বলেছি আমি যখন 8-9 ইন্টারে পড়ি আমি সেলাইয়ের কাজ করতাম, মেশিনে 3 পিস সেলাই করতাম, আমি তখনই একটা নারী উদ্যোক্তা ছিলাম। কিন্তু যখন বিয়ের পর আমার বেবি হয়েছিল, আমার 2টা বেবি পাশাপাশি হয়েছিল, আমি এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম আমি কিছু করতে পারি নাই। কিছু করতে পারে আমার খুব খারাপ লাগতো, আমি বেবিদের সময় দিয়ে কিছু করতে পারি না, তারপরে সংসার বাচ্চাদের সময় দিয়েছি। ওই সময়টা আমার খুব খারাপ লাগতো যে আমি কিছু করতে পারি নাই। অবশেষে দেখা গিয়েছে যে আমি আমার হাজব্যান্ডকে না জানিয়ে একটা স্কুল ইন্টারভিউ দিয়েছিলাম। আমার বাবুরা যখন কেজিতে 1-এ পড়ে ইন্টারভিউ দিয়েছিলাম লুকিয়ে দেখি, কিন্তু ওইখানে আমি যখন একটা স্কুলে ওরা আমাকে ফোন দিয়ে বলেছে ম্যাডাম আপনি পরীক্ষায় করেছেন, উত্তীর্ণ হয়েছেন, আপনার এত তারিখ জয়েন। মানে আমি যে কি মনে হয় যে আকাশের কাছে সামান্য স্যালারিতে, বাট আমি আকাশের চাঁদ পেয়েছিলাম যে না আমার লাইফ এই শুরু হয়ে গেল। আমার আবার মাঝখান দিয়ে হয়তো 7-8 বছর একটু গ্যাপ ছিলাম, তাও ফ্যামিলির জন্য, আমার বাবুদের জন্য। তবে মা হয়ে তো বাচ্চাদের সময় দিতেই হবে। আর জবটা পাওয়ার পরে মনে হচ্ছে যে আমি একটা হাতের চাঁদ পেয়েছিলাম। মানে কষ্ট এটা, আবার দেখা যাচ্ছে যে একটু গ্যাপ ছিল আমার। হ্যাঁ ছিল, আমার খারাপ লাগতো, খুব খারাপ লাগতো বাচ্চাদের সময় দিয়ে, মানে আমি কিছু করতে পারি না, এটা খারাপ লাগতো, সেটাই। ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের স্টুডিওতে আপনি এসেছেন, আমরা আবারও অন্য কোনো নতুন গল্প নিয়ে আপনাকে আমরা আরেকবার আমন্ত্রণ জানাবো, সে প্রত্যাশা করছি। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে জীবনের গল্পে অনুষ্ঠানে আমরা চেষ্টা করি এরকম সোশ্যাল ওয়ার্ক যারা কাজ করে থাকেন তাদের মধ্যে জীবনে অনেক কষ্ট, সুখ, দুঃখের গল্পগুলো বেজে ওঠে। সেই গল্পগুলো শেয়ার করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমরা বিভিন্নভাবে আপনাদেরকে এই তাদের ব্যক্তিগত জীবন থেকে অনেক কিছু শিক্ষণীয় গল্প তুলে ধরার চেষ্টা করছি। আজকে সেই জীবনের গল্প এবং এই এরিকার বেড়ে ওঠার গল্প নিয়ে আজকের গল্প এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যের সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghnaTV.vd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।